হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS অপশনাল ফিজিওলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা না দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং ওই টপিক রিলেটেড ওই কটা প্রিভিয়াস ইয়ার, এই দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তোমরা ইন ফিউচারে যদি এখান থেকে প্রশ্ন আসে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো প্রশ্ন দুটো কি, তো বলার আগে একটা কথা বলে রাখি, WBCS অপশনাল ফিজিওলজির নিউ ব্যাচ কিন্তু জুলাই মাসের এই ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আবার যদি কেউ মনে করো যে না মেইনস রয়েছে, আমার নোটস লাগবে, তো নোটসও চাইলে কিন্তু তোমরা নিতে পারো। জুলাই মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে, ঠিক আছে। দেখো প্রশ্নটা কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে ডিস্টিংগুইশ বিটুইন আইসোটনিক অ্যান্ড আইসোঅসমোটিক সলিউশন। নাম্বার কত আছে? 4 মার্কস, ঠিক আছে। ডিস্টিংগুইশ করতে হবে আইসোটনিক আর আইসোঅসমোটিক সলিউশন। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ডু ইউ মিন বাই হাইপোটনিক, আইসোটনিক অ্যান্ড হাইপারটনিক সলিউশন। দেখো এই দুটো কোশ্চেনই কিন্তু একই ইয়ারে এসেছে এবং দুটো কোশ্চেন দেখো রিলেটেড। আইসোটনিক কোশ্চেনটা দেখো রিপিট হয়েছে, মানে তুমি যদি আইসোটনিকটা জানো তুমি এখানেও 2 মার্কস পাচ্ছ, এখানেও 2 মার্কস পাচ্ছ। তার মানে বুঝতে পারছো। আর এই যে আমি বলি সবসময় যে ফিজিওলজিটা স্কোরিং, দেখো নাম্বার ডিভিশনটা দেখলেই বুঝতে পারবে। দেখো 2 + 2 + 2 মানে সঠিকভাবে ছবি দিয়ে লিখলে 2 এ 2 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানেও দেখো 4 মার্কস রয়েছে, ঠিক আছে। আইসোটনিক আর এটা 4 মার্কস, মোটামুটি 4টে মতো তুমি যদি ডিফারেন্স লিখে আসতে পারো, একটা ছবি দিয়ে ধরো বুঝিয়ে দিলে, তাহলেও কিন্তু তুমি এখানে 4 এ 4 পেয়ে যাবে। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, স্টার্ট করার আগে বলে রাখি কিছু জিনিস। দেখো আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক, আইসোঅসমোটিক যাই বলো, এগুলো জানতে গেলে তোমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হলো হোয়াট ইজ সলিউশন। সলিউশন কি, ঠিক আছে। এবারে সলিউশন জানতে গেলে তোমাকে কি জানতে হবে? সলিউশনের মধ্যে দুটো জিনিস থাকে, কি কি? একটা হলো সলিউট, একটা হলো সলভেন্ট। যদি বাংলায় বলি তাহলে কি হবে? দ্রাবক আর দ্রাবক, ঠিক আছে। দ্রাব্য আর দ্রাবক। তো আমরা যদি এখানে দ্রাব্য হিসেবে ধরে নিলাম সুগার, চিনি, ঠিক আছে, আর সলভেন্ট হলো ওয়াটার। এই দুটো দিয়ে আমরা পুরো কাজটা করব, ঠিক আছে। তাহলে চিনি এবং জল দুটো মিলে কি তৈরি হলো? একটা সলিউশন তৈরি হলো। আচ্ছা এবার দেখো, এবার এই যে সলিউট বললাম চিনি, এই সলিউট আবার দু ধরনের হয়, কি কি? একটা হলো পেনিট্রেটিং মানে ভেদ্য, মানে কোষ পর্দার এদিক থেকে ওদিক যেতে পারবে। একটা হলো নন পেনিট্রেটিং মানে অভেদ্য, এদিক থেকে ওদিকে যেতে পারবে না। ক্যান পাস থ্রু দ্য মেমব্রেন অফ দ্য সেল, কোষের পর্দার ভেতর দিয়ে যেতে পারবে। ক্যান নট পাস থ্রু দ্য মেমব্রেন অফ দ্য সেল, ওকে। আচ্ছা এবার আইসোটনিক বলতে গেলে আমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? দেখো সেম সলিউট কনসেন্ট্রেশন, দুটো সলিউশন আইসোটনিক আমরা কখন বলবো? সলিউট কনসেন্ট্রেশনটা সেম হবে, সেম অসমোটিক প্রেসার, উভয় ক্ষেত্রেই কিন্তু অসমোটিক প্রেসারটা সেম থাকবে। সলিউশন এ সলিউশন বি উভয় ক্ষেত্রেই কিন্তু অসমোটিক প্রেসারটা সেম থাকবে। দেখো এইটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা আইসোটনিক সলিউশন, হালকা পার্পল কালার দিয়ে যেটা বোঝানো হয়েছে। তার মধ্যে একটা রেড ব্লাড সেল দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি যেরকম সাইজ সেরকমই থাকবে, কারণ এখানে নো নেট ফ্লো অফ H2O, H2O এর কোনো ফ্লো হচ্ছে না, মানে H2O এখান থেকে বেরিয়ে আইসোটনিক সলিউশনেও আসছে না, আবার এখান থেকে কোষের মধ্যেও ঢুকছে না। এখানে কি হচ্ছে? এখানে কিন্তু কোনো রকম সলিউটের আদান প্রদান কিন্তু ঘটছে না। আচ্ছা এবারে দেখো আইসোঅসমোটিক বলতে কি, এখানে দেখো 2 সলিউশন হ্যাভ সেম নাম্বার অফ সলিউট, দুটো সলিউশন নাম্বার অফ সলিউটটা কি থাকবে? সেম থাকবে। দে কন্টেইন পেনিট্রেটিং সলিউট মানে ভেদ্য সলিউট। তারা কি, তাদের মধ্যে যে সলিউটটা সেটা হবে কি ভেদ্য, মানে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যেতে পারবে। দ্যাট ক্যান এন্টার অ্যান্ড ইনক্রিজ দ্য অসমোটিক প্রেসার, এবং যখনই সলিউটটা এপাশ থেকে ওপাশে যেতে পারবে তখন কি হবে? সেটা একটা অসমোটিক প্রেসারের ইনক্রিজ ঘটাবে। আচ্ছা এবারে ডিফারেন্স তোমাদেরকে এক্সামে লিখতে হবে, ডিফারেন্সটা আমি এখানে পুরো দিয়েই দিয়েছি, এটাই তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো প্রথমটা কি বলেছে? আইসোটনিক এ সলিউশন হ্যাভিং দ্য সেম সলিউট কনসেন্ট্রেশন
টু সলিউশনস হ্যাভিং দ্য সেম সলিউট কনসেন্ট্রেশন, ঠিক আছে, এখানে কি সলিউট কনসেন্ট্রেশনটা সেম থাকছে এ সলিউশন, আর এখানে হলো টু সলিউশনের ক্ষেত্রে। আচ্ছা, কন্টেইন অনলি নন পেনিট্রেটিং সলিউট, এখানে কি শুধুমাত্র নন পেনিট্রেটিং সলিউট কিন্তু কন্টেইন করছে, এখানে বোথ মানে পেনিট্রেটিংও থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ নন পেনিট্রেটিং। আইসোটনিক সলিউশন হ্যাভ ডিফারেন্ট অসমোটিক প্রেসার, আইসোটনিক সলিউশনে অসমোটিক প্রেসারটা কি হয়, ডিফারেন্স হয়, আর আইসোঅসমোটিক সলিউশনের ক্ষেত্রে সেম অসমোটিক প্রেসার। ডু নট কজ দ্য সেল টু অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য সারাউন্ডিং অর টু লুজ ওয়াটার ফ্রম দ্য সেল, যেটা দেখালাম সেলটা একই রকম, কোনো রকম জলের আদান প্রদান হচ্ছে না। আর এখানে কি বলেছে, কজ সেলস টু অ্যাবজর্ব ওয়াটার, সেল কি করছে, জলকে অ্যাবজর্ব করছে ফ্রম দ্য সারাউন্ডিং, বাইরের পরিবেশ থেকে, টু লুজ ওয়াটার ফ্রম দ্য সেল, এবং কোষ থেকেও কিন্তু জল বাইরে বার করছে, ঠিক আছে। তার মানে এদের যে পার্টিকেল গুলোর এগুলোর আদান প্রদান ঘটছে, এটা হলো আইসোটনিক, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট কটা তুমি যদি লেখো এক্সামে, তুমি চাইলে আরো দু একটা পয়েন্ট অ্যাড করতেও পারো, ছবিও একটা দিতে পারো, তাহলে কিন্তু তুমি 4 আউট অফ 4 কিন্তু তুমি পেয়ে যাবে। এবারে দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলেছিল, হোয়াট ডু ইউ মিন বাই হাইপোটনিক, হাইপারটনিক অ্যান্ড আইসোটনিক সলিউশন। চলো এবার ওইটা একটু ভালো করে আমরা বুঝে নিই। দেখো হাইপোটনিক, হাইপারটনিক আর এপাশে রয়েছে হলো আইসোটনিক। জিনিসটা কি হচ্ছে, হাইপো, হাইপো মানে কি কম। এই যে প্রত্যেকটা তোমরা একটা সলিউশন দেখতে পাচ্ছ, এখানে আমরা কি করব, সলিউট অ্যাড করব, ঠিক আছে। সলিউট অ্যাড করলে টোটাল সলিউশনটা ধরো 100, টোটাল সলিউশনটা 100, ঠিক আছে। এবারে হাইপোটনিকে আমি 40 ইউনিট সুগার অ্যাড করলাম, তাহলে 60 ইউনিট কি হয়ে যাবে, ওয়াটার। যেহেতু টোটাল সলিউশনটা 100, 40 ইউনিট অ্যাড করলাম, 60 ইউনিট হয়ে যাবে কি, ওয়াটার। হাইপারটনিকের ক্ষেত্রে ধরো আমি 80 ইউনিট সুগার দিলাম, আর 20 ইউনিট হয়ে যাবে ওয়াটার। আইসোটনিকের ক্ষেত্রে 50 ইউনিট সুগার, 50 ইউনিট ওয়াটার হলো। এবারে দেখো বোঝা গেল তাহলে ব্যাপারটা কি। ধরো একটা গ্লাসের মধ্যে 2 চামচ আমি চিনি দেবো, চিনিটা পুরো গুলে যাবে, কিন্তু ওই গ্লাসে যদি আমি 4 চামচ 5 চামচ চিনি দিই, তাহলে কিছুটা চিনি অবশিষ্ট থেকে যাবে, গুলবে না। তো যখন পুরো চিনিটা গুলে গেল ভালোভাবে, একদম সম্পৃক্ত অবস্থা যেটাকে আমরা বলি, মানে আইসোটনিক হচ্ছে 50 ইউনিট সুগার, 50 ইউনিট ওয়াটার, ঠিক আছে। যদি সলিউটের পরিমাণটা কম থাকে, যতটা থাকার দরকার তার থেকে কম, তাকে আমরা বলবো হাইপোটনিক। হাইপারটনিক মানে কি, প্রয়োজনের থেকে অতিরিক্ত সলিউট রয়েছে। এবারে দেখবে একটা প্রশ্ন আসে, যদি একটা নর্মাল সেলকে এরকম সলিউশনে রাখা হয় কি কি চেঞ্জেস দেখা দেবে। দেখো দেখে নি চলো সেটা। ধরো একটা নর্মাল সেলকে আমি আইসোটনিক সলিউশনের মধ্যে রাখলাম, একটা নর্মাল সেলকে আইসোটনিক সলিউশনের মধ্যে রাখলাম। এবারে দেখো এখানে যতটা পরিমাণ সুগারের জন্য যতটা পরিমাণ ওয়াটার থাকার দরকার ততটা পরিমাণই আছে, সুতরাং কোনো এক্সেস ওয়াটারের আর প্রয়োজন নেই। তো যখন এই সেলটা এর মধ্যে ইনপুট হবে, সেলের মধ্যেও তো ওয়াটার আছে, যেহেতু বাইরে আর ওয়াটারের কোনো প্রয়োজনীয়তা থাকছে না, এটা একটা আইসোটনিক সলিউশন, তাই এখান থেকে কোনো ওয়াটারের আদান প্রদান হবে না। সেল সেলের মতো থাকবে, সলিউশন সলিউশনের মতো থাকবে, কোনো চেঞ্জেস কিন্তু হবে না, মানে হবে না, কোনো রকম এক্সচেঞ্জ ঘটবে না। এবারে এই সেলটাকেই যদি আমরা হাইপোটনিকে রাখি তাহলে কি হবে, দেখো এখানে কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত জল, মানে 40% সুগার রয়েছে, 40 ইউনিট সুগার, কিন্তু জল রয়েছে 60 ইউনিট, যেখানে এটা 1:1 হলে ঠিক হতো আর কি। তার মানে কি এখানে 20 ইউনিট ওয়াটার এখানে বেশি আছে। যখনই তুমি একটা সেলকে এখানে প্রবেশ করাবে তখন কি হবে, তখন
বাইরে থেকে যেহেতু অতিরিক্ত জল, একটা জিনিস মনে রাখবে, জল হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, ওয়াটার হায়ার টু লোয়ারে যায়, তাই তো? তাহলে বাইরে এখানে কি ওয়াটারের কন্টেন্ট হায়ার 60 ইউনিট রয়েছে, তাহলে এখানে ভেতরে কম, তাহলে এখান থেকে এখানে যাবে এবং তখন কি হবে, কোষটা কিন্তু এরকম ফুলে উঠবে। ঠিক আছে, কোষটা তখন কি হবে, কোষটা কিন্তু তখন ফুলে উঠবে। এবারে হাইপারটনিকে কি হচ্ছে, হাইপারটনিকে দেখো ওয়াটার কন্টেন্ট কিন্তু খুবই কম। এবার হাইপারটনিকে তুমি যখন একটা কোষকে প্রবেশ করাবে, যেহেতু বাইরে জলের ঘনত্ব কম, কোষে বেশি, কোষ থেকে কি হবে, কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে এবং অ্যাজ আ রেজাল্ট কি হবে, কোষটা কিরকম দেখতে হয়ে যাবে, কোষটা এরকম শ্রিঙ্ক করে যাবে। কেন শ্রিঙ্ক করবে, কারণ এখান থেকে সমস্ত ওয়াটারটা বাইরে বেরিয়ে গেছে। তো এই গেল হলো হাইপারটনিক, হাইপোটনিক আর আর আইসোটনিকের, মানে তোমাদের কি বলবো, তো এই হলো আইসোটনিক, হাইপোটনিক আর হাইপারটনিকের কনসেপ্ট। তো আশা করি বুঝতে পেরেছো। আর কেন, কখন কোষটা ফুলে যাচ্ছে, কখন কোষটা শ্রিঙ্ক করছে, কখন কোষটা সেম টু সেম রয়েছে, এই ব্যাপারটাও আশা করি ক্লিয়ার হয়েছে। তাও যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।